বাংলাদেশে এখনও জারি অরাজকতা। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপরে ক্রমশ চাপ বাড়ছে। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে ঘুরে গিয়েছেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রধান। এদিকে আবার বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে এখন অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে বলেও বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে কেউ কেউ মনে করছেন যে আইএসআই এর প্রধান ঘুরে যাওয়ার পরেই সেনাবাহিনীর মধ্যেই পরিস্থিতি তৈরি হয়েছে। বাস্তবে পরিস্থিতিটা ঠিক কী, সেই বিষয়ে বিস্তারিত জানালেন বাংলাদেশি সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। প্রসঙ্গত বলে রাখি যে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন রকম রব উঠতে শুরু করে। বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে এমন একটি খবর উঠে আসে সূত্র মারফত যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও নাকি এরকম কিছু তথ্য আদান প্রদান হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল ছাত্র সমাজকে নিয়ে, ছাত্র সমন্বয়কদেরকে নিয়ে। অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনী যে দ্বিধাবিভক্ত, একথা বলতে কিন্তু বাকি থাকে না, একথা প্রমাণ হতেও বাকি থাকে না, কারণ বিভিন্ন জায়গা থেকে কিন্তু উঠে আসছে খবরগুলো। আর সেই জায়গায় দাঁড়িয়ে আরও একটা নতুন খবর উঠে এলো যে আইএসআই চাপ আসার পরেই নাকি কিন্তু এই জিনিসটা নাকি শুরু হচ্ছে। আর এই নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছিলেন বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। আমরা শুনবো তিনি ঠিক কি বলেছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে অদ্ভুতভাবে সেনাদের মধ্যেই দুটো ভাগ হয়ে গিয়েছে। একাংশ বলছেন যে তারা সেনা অভ্যুত্থান চাইছেন, আর একাংশ একেবারেই বলছেন যে না, তারা চাইছেন না। কি অবস্থা এই মুহূর্তে বাংলাদেশের? একদম আপনি ঠিক বলছেন। আপনাকে ধন্যবাদ, আপনার দর্শকদের। তো বিষয়টা এইটাই, বাংলাদেশের মানুষকে এখন কুড়ে কুড়ে খাচ্ছে যে তারা একটা ভয়াবহ একটা অনিশ্চিতকর পরিবেশের ভিতর চলছে, যে তারা বুঝতে পারছে না কি হচ্ছে। জীবনযাত্রার যে মান যে অবস্থায় চলে গেছে, এটা একেবারে অসহনীয়। তো তো তারপরে একটা বড় ধরনের তারা একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছে, যে পাকিস্তানের আইএসআই চিফ যখন ঘুরে গেল, তারপরে আর্মির ভিতরে এটা এটা ওয়াইডলি সার্কুলেটেড বিষয় হয়ে দাঁড়িয়েছে যে যে কোনো মুহূর্তে আর্মির ভিতরে একটা গন্ডগোল লেগে যেতে পারে। তো সবাই ধারণা করছে, অধিকাংশ লোকেরই ধারণা, যে পাকিস্তানের আইএসআই চিফ এসে ঘুরে যাওয়ার পরেই এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, একটা আশঙ্কা এবং সেনাবাহিনীর ভিতরে গন্ডগোল বাধা এবং একটা উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়ে গেছে। তো এখানে একটা জিনিস মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, যে ক্লিয়ার মিনস সবার কাছেই, সব জায়গায় আলোচিত হচ্ছে যে একটা দল সেনাবাহিনীর ভিতরে, যে একটা গ্রুপ আছে যারা জামাত সমর্থিত, এটা ফাইজুর রহমান নামে কোয়ার্টার মাস্টার জেনারেল, সে হি ইজ রিপোর্টেডলি এ জামাত প্রমোটার। তো এটাও ওয়াইডলি সবাই জানে। তো এবং সে সেনাবাহিনীর প্রধান হওয়ার জন্য একটা কম্পিটিশনে আছে একটা। তো এই ধরনের একটা খবর সব জায়গায় বিরাজ করছে, যার জন্য সারা দেশের মানুষ একটা শঙ্কার ভিতরে চলছে। তো এইটা কোনো ভালো ইঙ্গিত নয় যে সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের একটা দেশের একেবারে ভ্যানগার্ড, প্রতিরক্ষার একটা বিশাল। এবং আমরা যেটা দেখলাম যে শেখ হাসিনার সরকারের পতনের পর সেখানে সেনাবাহিনীর হাতেই কিন্তু প্রথম ক্ষমতাটা গিয়েছিল। হ্যাঁ, শেখ হাসিনার, আপনি ভালো কথাই বলছেন। শেখ হাসিনার এটা একেবারে আমরা সবাই দেখছে, মানুষও দেখছে, যে শেখ হাসিনার সময় যে একটা অর্ডার ছিল, দেশে একটা স্টেবল গভর্নমেন্ট, সেনাবাহিনীর ভিতরে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ, বিডিআর, এর সকলের ভিতরে একটা একটা আপনার ডিসিপ্লিন ছিল, একটা চেইন অফ কমান্ড ছিল। এখন কিন্তু সিরিয়াসলি চেইন অফ কমান্ড একটা থ্রেটেন্ড অবস্থায় চলে গেছে। এটা বোঝা যাচ্ছে যে সেনাপ্রধান এখন সামলাইতে তার কষ্ট হচ্ছে, তাকে বিভিন্ন ধরনের এখন তাকেও তো, সেও খানিকটা রহস্য পুরুষ হিসেবে আবির্ভূত হয়ে গেছে এবং তাকে কেউ বুঝতে পারছে না যে সে কোন দিকে কি করছে। তবে একটা জিনিস বোঝা যায় যে সে মোটামুটি সেনাবাহিনী, এই ধরুন জামাত জঙ্গি জেহাদিদের দিকে যদি কোনো কারণে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় সেনা আর্মিতে, তাহলে দেশটা ধ্বংস হয়ে যাবে, এই দেশের অস্তিত্ব হুমকির মুখে চলে যাবে। এই কথাটা সাধারণ সেনাটাও বুঝে। আরেকটা যে কমন ইস্যু আছে সেনাবাহিনীর, যে তাদের যে এই ওভার দ্য ডিকেডস, যে বাংলাদেশ সেনাবাহিনীর একটা
গ্লোবাল রেপুটেশন আছে, তার কম্পিটেন্ট, স্কিল্ড এবং ওয়েল বিহেভড। এটা জাতিসংঘে এই ধরনের একটা আছে, রেপুটেশন আছে, যার জন্য সেনাবাহিনী অধিকাংশ আমাদের দেশে মেজরিটি, সবচেয়ে বেশি সংখ্যক সদস্য বাংলাদেশ থেকেই জাতিসংঘে যায়, এবং এটা একটা লুক্রেটিভ জব। 2 বছর 3 বছর এর মধ্যে অনেকগুলো টাকা কিন্তু নিয়ে কিন্তু এসে দাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে সেনাবাহিনী যদি দুভাগে বিভক্ত হয়ে যায়, তাহলে যেটুকু উন্নয়ন আশা করা সম্ভব সেটাও তো করা যাবে না। তার কারণ একটা দেশের ক্ষেত্রে তার সেনাবাহিনী তো অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ। যদি 4-5টা স্তম্ভ আমরা দেখি, সেনাবাহিনী সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ। সেনাবাহিনী তো আমি তো বললাম তো, একটা দেশের একটা ভ্যানগার্ড, যেহেতু দেশের প্রতিরক্ষার জন্য। তারপরে আমাদের সেনাবাহিনীর সদস্যরা অনেকগুলো ইয়াদের মাইলস্টোন আছে, তারা অনেক বড় বড় কিছু কাজ করছে, যেটা গঠনমূলক, যেটা ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য, এবং আরো অনেকগুলো সেবামূলক কাজে এদের। সাধারণ মানুষের যখন দুর্যোগ আসে, যখন ন্যাচারাল ক্যালামিটি আছে, তারা বড় ধরনের রোল প্লে করে। তো আমাদের সেনাবাহিনী একটা দেশে এবং বিদেশে রিয়েল অর্থে একটা ভালো একটা রেপুটেশন গড়ে তুলছিল। সেখানে যদি এই ধরনের একটা ঘটনা ঘটে যায়, আর তা যদি হয় স্বাধীনতা বিরোধী সেই পাকিস্তান, যে পাকিস্তান আমাদের 30 লক্ষ লোককে হত্যা করলো, এখানে জেনোসাইড চালাইলো, শহর নগর বন্দর বাড়ি ঘর সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। তো মানুষের যে এত যন্ত্রণা, এত দুর্ভোগ, এত কিছু ত্যাগ, এত মায়ের কান্না, এরপরে যে স্বাধীনতা আমরা পেলাম, সেই স্বাধীনতা যদি স্বাধীনতার শত্রুদের হাতে চলে যায়, সেই দেশ যদি শত্রুদের হাতে, সেই পাকিস্তানির হাতে চলে যায় তাদের পরামর্শে, এটা খুবই দুর্ভাগ্যজনক যে পাকিস্তানের আইএসআই এসে, প্রধান এসে এতদিনে তো এই 54 বছরে কোনোদিন এটা সাহস পায়নি। তো স্বাধীনতা বিরোধীরা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, তারা সরাসরি স্বাধীনতার বিরুদ্ধে একটা বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। এবং শুধু স্বাধীনতা না, বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা যদি না থাকে তো অস্তিত্ব থাকবে কোত্থেকে? তো এই পর্যায়ে বাংলাদেশ পৌঁছে গেছে। তো সেখানে সবচাইতে যে বড় রোলটা প্লে করতে পারতো, সেটা সরকার করতে পারতো, কিন্তু সে সরকারের যে অবস্থা, তো সে তো দেখা যাচ্ছে যে জামাত জঙ্গিরা তার কাছ থেকে হয় সে তাদের উপরে ভর করছে, অথবা জঙ্গিরা তার উপরে ভর করছে, পাকিস্তানি ভূত তার উপরে চেপে বসেছে, এরকমই মনে হচ্ছে। তো এই সব কিছু দেখে বাংলাদেশের মানুষ আসলে খুবই শঙ্কার ভিতরে, খুবই উত্তেজনা এবং খুবই একটা অনিশ্চিতকর অবস্থার ভিতরে দিন আতিপাত করছে। এটা খুবই ভয়াবহ। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন আজ তক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।